হ্যালো বন্ধুরা, একটি সন্তানকে জন্ম দেওয়ার টাইমে একটি মহিলা মারা যান, কিন্তু সেই মহিলাটি 18 বছর পর আবার ফিরে আসেন একটি নতুন রূপে। তারপর 18 বছর পর যখন সে তার স্বামী এবং মেয়ের কাছে যায়, তাদের দুজনের মধ্যে রেষারেষি লেগে যায়। স্বামী বলে তার স্ত্রী তার কাছে থাকবে এবং মেয়েটি বলে তার মা তার কাছে থাকবে। ঠিক এরকম করেই আমাদের আজ এই দুষ্টু মিষ্টি ড্রামাটিকে এক্সপ্লেন করতে চলে এসেছি আমি, শাহজাদা। তো চলুন ড্রামাটি শুরু করি। ড্রামার প্রথমেই দেখানো হয় একটি মহিলাকে হসপিটালে ভর্তি করা হয়েছে। মহিলাটির ডেলিভারির সময় মহিলাটি অনেক জোরে জোরে চিৎকার করে, কিন্তু বাচ্চাটিকে প্রসব করার পর মহিলাটি সেখানেই মারা যান। এরপর দেখানো হয় 18 বছর পরে, যেখানে একটা মেয়ে হঠাৎ করে তার পুনর্জন্মের কথা মনে করতে পারে। আসলে এই মেয়েটি পূর্বজন্মে সেই মহিলাটি ছিল যে তার বাচ্চাকে জন্ম দিতে গিয়ে মারা গেছিলেন, যার নাম ছিল অ্যান অ্যান। এরপরে দেখানো হয় ইয়ং অ্যানান একটি মেয়ের কাছ থেকে তার স্বামীর নাম্বার জোগাড় করেন এবং তার স্বামীকে ফোন করেন। অপরদিকে তার স্বামীকে দেখানো হয়, যার নাম ছিল মিস্টার জি। সে তার ফোনটি ধরে। ফোনের মধ্যে অ্যানান তাকে বলেন, আপনি কি আমাকে চিনতে পারছেন? আমি হলাম অ্যানান, আমি 18 বছর পর আবার বেঁচে উঠেছি। এ কথা শুনলে তার স্বামী অনেক চমকে যান, বলেন তুমি কি আমার সাথে ঠাট্টা করছো? অ্যানান বলেন, আমি কি আপনার সাথে ঠাট্টা করার জন্য এখানে এসেছি? আমার আগেকার কথা সব মনে পড়ে গেছে। আপনি তাড়াতাড়ি আমার কাছে আধ ঘন্টার মধ্যে আসুন, আপনার সাথে আমার কিছু কথা রয়েছে। তার কণ্ঠস্বর শুনলে মিস্টার জি বলেন, তোমার আওয়াজ তো একবার আমার স্ত্রী অ্যানানের মতো লাগছে, তুমি কি সত্যি অ্যানান? একথা বলার পর ফোনটি কাট হয়ে যায়। তারপরে মহিলাটি অ্যানানকে বলেন, আপনি যাকে ফোন করলেন আপনি কি তাকে জানেন? তিনি হলেন মিস্টার জি। তার একটি বড় কোম্পানি রয়েছে এবং সেই কোটিপতির ছেলে। আসলে 18 বছর আগে তার স্ত্রীর বাচ্চা হওয়ার টাইমে হসপিটালেই মারা যান। তারপর থেকে তিনি বুদ্ধ টেম্পলে সন্ন্যাস গ্রহণ করেন, কিন্তু এতদিন পর তিনি বাড়ি এসছেন। অ্যানান এসব কথা শোনে এবং সেই মহিলাটিকে বলে থ্যাংক ইউ তার নাম্বারটি দেওয়ার জন্য। তারপর সিনটা চেঞ্জ হয়ে যায়। হঠাৎ করে অ্যানান শুনতে পারে দূর থেকে একটি মেয়ে চিৎকার আসছে। এই চিৎকারটি শোনার পর সে মেয়েটির কাছে ছুটে যায়। অন্যদিকে আবার সেই মেয়েটিকে দেখানো হয়। আসলে এই মেয়েটি হলো অ্যানানের রিয়েল মেয়ে। এই মেয়েটিকে অ্যানানের কাকির মেয়ে মারতে আসছে, কিন্তু সে তাকে কেন মারতে আসছে তা আমরা জানতে পারি না। সেই মেয়েটি তাকে বলছে, তোমাকে তো আজ আমি মেরেই ফেলবো, দেখো কতজন এনেছি। তারপরে সেই লোকগুলি তার কাছ থেকে হাত ব্যাগটি কেড়ে নেন এবং তাকে বলেন, তোমাকে আজ আমরা তো জামা কাপড় ছাড়া এখান থেকে যেতে বলবো, তারপর দেখবে লোকের সামনে তুমি কি করে তোমার মুখ দেখাতে পারো। একথা শুনলে অনেক ভয় পেয়ে যায় অ্যানানের মেয়ে সিয়াং। তখনই অ্যানান তার কাছে এসে সেই ছেলেগুলিকে লাথি মেরে সেখান থেকে সরিয়ে দেয়। তারপর সেই মেয়েটি অ্যানানকে বলেন, আপনি কি আমাকে চেনেন? আমার মা হচ্ছে সু এবং আমার কাকা হচ্ছে মিস্টার জি। তিনি যদি জানতে পারেন আপনি আমাদের বিরুদ্ধে কাজ করছেন, তাহলে আপনি কিন্তু এখানেই মারা পড়বেন। এসব কথা শুনে অ্যানান অনেক রেগে যায়। তারপরে দেখানো হয় সেই মেয়েটি এবং ছেলেগুলি সেখানে মার খেয়ে পড়ে রয়েছে। মেয়েটি অ্যানানকে বলছে, আপনি আমাকে এরকম করে মারলেন, এবার দেখুন আমার কাকা এসে আপনাকে তো এখানে মেরেই ফেলবে। একথা শুনলে অ্যানান বলেন, তোমার কাকাকে তো এখানে আসতে দাও, তারপর তুমি দেখতে পারবে কে মরে আর কে বাঁচে। আর আমাকে তুমি কি চেনো? আমি হলাম সিয়াং এর মা। তখন মেয়েটি চমকে গিয়ে বলেন, সিয়াং এর মা তো 18 বছর আগে মারা গেছেন, তাহলে আপনি কি করে আসতে পারেন আবার? তখন অ্যানান বলেন, আমার পূর্বজন্ম হয়েছে এবং আমার মেয়েকে বাঁচানোর জন্য আমি আবার ফিরে এসেছি। একথা শুনলে তার মেয়ে সিয়াং অনেক খুশি হয়ে পড়ে। তারপর সে তার মায়ের কাছে এসে বলে, মা তুমি এসেছো, আমি জানো তোমাকে কত মিস করেছি। তার মা অ্যানান বলেন, আমি জানি সিয়াং, আমি তোমাকে অনেক মিস করেছি, আমাকে ক্ষমা করে দিও, তোমাকে একা রেখে আমি চলে গেছি। তখন সেই মেয়েটি বলেন, আপনি কাকে কি বলছেন? আপনি কি জানেন ওর বাবা ওকে পছন্দই করে না, কেউ তো ওকে ভালোই বাসে না। এতদিন ধরে সে এই ফ্যামিলিতে রয়েছে, কিন্তু সে কারোর প্রিয় হতে পারেনি। একথা শুনলে অ্যানান অনেক অবাক হয়ে যান। তারপরে তিনি বলেন, তোমার বাবাকে তুমি ফোন করে এখানে ডাকো। মেয়েটি বলে, একবার ফোন করেই দেখুন। তার বাবা তো দেখবেন ফোনই তার ধরবে না। তারপর সিয়াং তার বাবাকে ফোন করেন। অন্যদিকে তার বাবা মিস্টার জিকে দেখানো হয়, যিনি বুদ্ধদেবকে স্মরণ করছিলেন। তার ফোনটি পাশে বেজেই যাচ্ছে, কিন্তু সে তার ফোনটি ধরছে না। সিয়াং তাকে বারবার ফোন করেই যায়, কিন্তু মিস্টার জি তার ফোনের কোনো জবাবই দেন না। তাই সিয়াং অনেক দুঃখী হয়ে পড়ে। অ্যানান বলেন, তুমি কষ্ট পেও না, আমি তো আছি। তারপর পিছন থেকে সে মেয়েটি অ্যানানের উপর আঘাত করতে যাবে, কিন্তু অ্যানান তার লাঠিটি ধরে তাকে উল্টে সেখানে মেরে শুইয়ে দেন। তখন মেয়েটি বলেন, আপনি আমাকে মারলেন, আমার কাকাকে আসতে দিন, দেখুন তারপর আপনার কি হবে। তারপরে সেখানে একটি গাড়িকে দেখানো হয়। গাড়ি থেকে একটা হ্যান্ডসাম ছেলে নামে। আসলে এটাই ছিল তার কাকা মিস্টার জি, যাকে আপনারা প্রথমে দেখেছেন। মিস্টার জি তখন গুটি গুটি পায়ে তাদের কাছে আসে। কাছে এসে অ্যানানের দিকে তাকিয়ে সে চমকে যায়। তার কাছে গিয়ে বলে, অ্যানান তুমি আবার চলে এসেছো? কিন্তু অ্যানান তাকে থাপ্পড় মেরে দেয়
এটা দেখে মেয়েটি বলেন, তুমি আমার কাকাকে থাপ্পড় মারলি, এবার দেখো তোমার সাথে কি হয়। কিন্তু তার কাকা তো তাকে কিছুই বলছে না, উল্টে তার কাকা অ্যানানকে বলছে, অ্যানান তুমি এতদিন পর ফিরে এসেছো, তুমি কি জানো আমি তোমাকে কত মিস করেছি, প্লিজ আমাকে ছেড়ে আর কখনো যেও না। কিন্তু অ্যানান তাকে বলেন, আপনি কি আপনার বাবা হওয়ার কর্তব্য নিভেছেন? 18 বছর আগে না হয় আমি মারা গেছিলাম, কিন্তু আপনার যে একটা কন্যা সন্তান রয়েছে তাকেও যে আপনাকে দেখভাল করতে হবে, এটা কি আপনি জানেন না? এই মেয়েটিকে আপনি কি করেছেন? দেখুন এই মেয়েটির কি অবস্থা, কেউ থেকে ভালোই বাসে না। তখন সিয়াংয়ের বাবা অ্যানানের সমস্ত কথা শুনছিল। তারপর অ্যানান হঠাৎ করে সিয়ানের হাত দেখতে পায়। সিয়াংয়ের হাতের মধ্যে অনেক আঘাত ছিল। এই আঘাতটি দেখার পর সে আবার তার স্বামী মানে মিস্টার জিকে চড় মারেন। তারপরে তিনি বলেন, এতদিন ধরে আমার মেয়েকে তোমরা এতটা অত্যাচার করেছো, এটা আমি আশাই করতে পারিনি। তখনই সেই মেয়েটি উঠে এসে তার কাকাকে বলতে যাবেন, কাকা আপনি মার খাচ্ছেন কেন, একে মারুন। তার কাকা উল্টে তাকেই সেখানে লাথি মেরে দেন এবং মেয়েটি আবার রাস্তায় পড়ে যায়। তারপরে সিনে তারা ঘরে চলে আসে। তাদের পিছু পিছু মিস্টার জি চলে আসে। মিস্টার জিকে অ্যানান বলেন, প্লিজ আপনি ঘরে আসবেন না, দয়া করে আপনি এখান থেকে চলে যান। তাকে বাইরে বার করে দিয়ে সে গেট আটকে ঘরে চলে যান। তারপরে ঘরে দেখানো হয় যেখানে সিয়াং তার মাকে বলছেন, মা প্লিজ আমাকে ছেড়ে আর যাবেন না, 18 বছর ধরে আমি আপনাকে মিস করছি, আমি ভাবতেও পারিনি যে আপনি আবার ফিরে আসবেন, প্লিজ আর কখনো আমাকে ছেড়ে যাবেন না। তার মা বলেন, তুমি ভয় পেও না, আমি আর তোমাকে ছেড়ে যাচ্ছি না, তোমার পুরো দেখভাল আমি করব। কিন্তু এটা বলো তো যে তোমার কি হয়েছে, এরকম কে অত্যাচার করতো তোমার উপরে? তখন সিয়াং তাকে সব কথা বলেন। জন্মের পর থেকে 8 বছর পর্যন্ত বাবা মাকে ভালোবেসে গেছে, প্রতি বছর বছর বাবা মাকে টাকা দিত, ভালো ভালো গিফট দিত। এটা হতে হতে প্রায় 8 বছর হয়ে গেছিল। কিন্তু 8 বছর পরে বাবা হঠাৎ করে উধাও হয়ে যান। তিনি যে কোথায় গেছিলেন তার কোনো খোঁজ আমি পাননি। তারপর শিয়াংয়ের ঠাকুমা শিয়াংয়ের জন্য তার ঠাকুমার দাদার মেয়ে মানে মিসেস সুকে এখানে ডেকে এনেছিলেন এবং মিসেস সু শিয়াংয়ের উপর অনেক অত্যাচার করতেন। তারপরে হঠাৎ পিছন থেকে মিস্টার জি তার কাছে আবার চলে আসেন। তারপরে একটি ঘরের মধ্যে মিস্টার জি এবং অ্যানানকে দেখানো হয়, যেখানে মিস্টার জি অ্যানানকে বলছেন, জানো আমি তোমাকে কত মিস করেছি, 18 বছর যে আমার জীবনে কিরকম করে কেটেছে আমি তোমাকে বলতে পারবো না, প্লিজ আর আমাকে ছেড়ে যেও না এরকম করে। কিন্তু অ্যানান তাকে বলেন, আপনি যে আপনার মেয়ের প্রতি এরকম ব্যবহার করবেন আমি আগে বুঝতেই পারিনি, সে তো আপনার নিজের মেয়ে, তাহলে আপনি তাকে এত অত্যাচার কেন করেছিলেন? কিন্তু মিস্টার জি বলেন, প্লিজ আমাকে বিশ্বাস করো, আমি এখানে ছিলাম না। তার 8 বছর বয়সে আমি এখান থেকে বুদ্ধদেবের আশ্রমে চলে গেছিলাম এবং সেখানে ভগবানের কাছে বহু প্রেয়ার করেছিলাম তোমাকে ফিরে পাওয়ার জন্য। আমি তোমাকে অনেক মিস করতাম অ্যানান। তারপরে তাদের আবার ঘরের মধ্যে দেখানো হয়, যেখানে ঘরের ভিতরে এসে মিস্টার জি তাকে পিছন থেকে ধরেন এবং তাকে বলেন, আমি কিন্তু আর তোমাকে যেতে দেবো না। তারপরে তিনি অ্যানানকে তার বিছানায় শুইয়ে দেন এবং তাদের মধ্যে রোমান্টিক সিন আরম্ভ হতে যাবে। হঠাৎ করে তার 18 বছরের মেয়ে গেট খুলে সেখানে চলে আসেন। তাই তারা দুজন আবার একে অপরকে ছেড়ে দিয়ে সেখানে দাঁড়িয়ে পড়ে। তারপরে অ্যানান তার মেয়েকে বলেন, কি হয়েছে মা, তুমি এখানে কি করছো? তার মেয়ে সিয়াং বলেন, মা এতদিন পরে আপনি আবার এখানে ফিরে এসেছেন, আমি চাই আপনি আমার সাথে ঘুমান, প্লিজ চলুন আমার সাথে ঘুমোতে। তখন তার মা বলেন, ঠিক আছে চলো। মিস্টার জি দিকে মনে মনে অনেক রেগে যান। রাত্রেবেলায় তারা যখন ঘুমিয়ে পড়ে মিস্টার জি লুকিয়ে লুকিয়ে সেখান থেকে অ্যানানকে তার কোলে করে তুলে নিয়ে তার ঘরে চলে আসেন। ঘরে রেখে তিনি তার দিকে তাকান এবং বলেন, ইস এতদিন ধরে আমি তোমাকে কত মিস করেছি, আজ এতদিন পর তুমি আমার হাতে এসেছো, তোমাকে কি এরকম করে আমি ছেড়ে দিই? তারপরে সে তার পাশেই ঘুমিয়ে পড়ে। ঘুমোতে ঘুমোতে তার পরের দিনে সকাল হয়ে যায়। তারপর সকালবেলায় অ্যানান ঘুম থেকে উঠে তার পাশে মিস্টার জিকে দেখতে পান, কিন্তু সে তাকে কিছু না বলে মনে মনে ভাবেন, এতদিন পর আমাকে দেখে এ নিজের মনটাকেও সামলাতে পারছে না। তারপর হঠাৎ করে বাইরে থেকে আওয়াজ আসলে তারা দুজন আবার বাইরে চলে যায়, যেখানে তারা দেখতে পান মিসেস সু তার মেয়ে এবং সিয়াংয়ের ঠাকমা সেখানে এসেছেন। মানে সিয়াংয়ের ঠাকমা তখন মিস্টার জিকে বলেন, কাকে তুমি এখানে নিয়ে এসছো, এই ভূত নাকি অন্য কেউ? এই তোমার বউয়ের মতো দেখতে বলে কি তুমি বউ হিসেবে ট্রিট করবে? তুমি তো এতদিন ধরে সেই বুদ্ধদেবের আশ্রমে পড়ে রয়েছো, তুমি কি বাড়ির কোনো দেখভাল করেছো যে বাড়িতে কি কি হয়েছে? তুমি একটা বাইরে থেকে নিজের বউয়ের মতো চেহারার মেয়েকে এনে তুমি তাকে বউ সাজিয়ে বাড়িতে বসিয়ে রেখেছো। তখন মিস্টার জি এর পাশ থেকে অ্যানান বলেন, আপনি কি আমাকে ভুলে গেছেন? আপনার জন্যই তো আমি মিস্টার জিকে বিয়ে করেছিলাম। আগেকার কথা কি আপনি ভুলে গেছেন যে কিভাবে আপনি আমাকে জোর করে তার সাথে বিয়ে দিয়েছিলেন? একথা শুনলে মিস্টার জি এর মা অনেক অবাক হয়ে যান, বলে তুমি এসব কথা কি করে জানছো? তারপরে আমাদের ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যেখানে একদিন স্কুলে মিস্টার জি এর মা, যারা ছিলেন অনেক বড় লোক, তিনি অ্যানানকে ডেকে বলছেন, মা তুমি তো অনেক পাওয়ারফুল এবং তুমি আমার ছেলে জি এর ক্লাসমেট, তুমি কি জিকে ভালোভাবে পড়াবে এবং তার গাইড করবে? তিনি যেহেতু বড় লোক তাই অ্যানান তার কথায় রাজি হয়ে পড়ে। তারপরে একদিন দেখানো হয় যেখানে পড়া ছেড়ে মিস্টার জি তার বন্ধুদের সাথে আড্ডা দিতে এসছে।
তার বন্ধুদের সে বলে তোমরা বাইরে গিয়ে পার্টি করো, আমি একটু পরে আসছি। তারপরে ছেলেগুলি পার্টি করতে বসলে হঠাৎ করে ঘর থেকে মিস্টার জি এর একটি আওয়াজ আসে। সে আওয়াজটি শোনার পর ছেলেগুলি বলে ঘর থেকে কি কোনো আওয়াজ আসলো, কিন্তু তারা তো মদের আসরে মগ্ন। তারা বলেন ছাড়ো তো এসব আওয়াজ, আমরা এখন পার্টি করছি, এখন তোমরা পার্টি করো। কিন্তু একটু পরে সেখানে অ্যানান চলে আসেন এবং তিনি তাদের বলেন তোমরা এখানে পার্টি করছো আর পড়াশোনার দিকে কি তোমাদের কোনো মন নেই? তোমরা আমাকে এটা বলো যে মিস্টার জি কোথায় গেল। এ কথা শুনলে তারা সবাই ভিতরের মধ্যে যায় মিস্টার জি কে খুঁজতে, কিন্তু তারা কেউ মিস্টার জি কে খুঁজে পান না। তাই সেখানে মিস্টার জি এর মাও চলে আসেন। হঠাৎ করে তার কাছে একটি ভিডিও কল আসে যেখানে মিস্টার জি বলছেন মা এরা আমাকে কিডন্যাপ করেছে এবং এরা চাইছে আপনি যেন এদের $5 মিলিয়ন দিয়ে দেন, আপনি প্লিজ এদের টাকা দিয়ে দেন, নাহলে এরা আমাকে মেরে ফেলবে বলছে। তারপর ফোনটি কাট হওয়ার পর জিয়ের মাকে অ্যানান বলেন আপনি ভয় পাবেন না, আমি এই জায়গাটিকে চিনি, আমি এখনই যাচ্ছি এবং জিকে এখান থেকে বাঁচিয়ে আনছি। তারপরে অ্যানানকে দেখানো হয় যে জিয়ের কাছে চলে যান এবং জিয়ের কাছে গিয়ে বলেন আপনি ভয় পাবেন না, আমি চলে এসেছি। তারপর তিনি তার দড়িটি খুলে দেন, কিন্তু পিছন থেকে কতগুলি লোক তাকে মারতে আসে। তাই সে বলে আপনি একটু দাঁড়ান, আমি এদের দেখছি। তারপরে অ্যানান তার ফাইটিং স্কিলের সাহায্যে তাদের সেখানে শুইয়ে দেন। তারপর তিনি অ্যানানকে নিয়ে রাস্তায় চলে আসেন এবং অ্যানানকে বলেন আপনি ভয় পাবেন না, আমি আপনাকে নিয়ে যাচ্ছি। কিন্তু যাওয়ার আগে জি অ্যানানকে বলছে আমার কাছে একটা আংটি ছিল, যে আংটিটির সাহায্যে আমি তোমাকে প্রপোজ করবো ভেবেছিলাম, কিন্তু এরা আমাকে কিডন্যাপ করে নিয়ে এসছে বলে আমি তোমাকে প্রপোজ করতে পারলাম না, প্লিজ চলো ওই আংটিটি খোঁজার জন্য। অ্যানান বলেন ছাড়ো তো ওই আংটি, এখন তোমার প্রাণ বাঁচাতে হবে। তারপর অ্যানান তাকে তার কাঁধে নিয়ে সেখান থেকে যেতে থাকে, কিন্তু হঠাৎ করে তার মাথা দিয়ে সে রক্ত দেখতে পায়। তাই সে যখন পিছনে দেখে সে দেখে জি অনেক গুরুতর আহত এবং তার মাথা দিয়ে রক্ত পড়ছে। তারপর সিনটি চেঞ্জ হয়ে যায় এবং আবার তাদের একসাথে দেখানো হয়। সেখানে জি অ্যানানকে বলছে তুমি তো তখন আমাকে প্রাণে বাঁচিয়ে দিলে, আমি না মনে মনে ভাবছিলাম যদি আমি বেঁচে যাই তাহলে আমি তোমাকে বিয়ে করব, আর যদি আমি মরে যাই তাহলে তো মরে যেতাম, যেহেতু আমি বেঁচে গেছি তাহলে তো এখন আমি তোমাকে বিয়ে করব। তারপরে জি এর মাও সেখানে চলে আসেন এবং অ্যানানকে বলেন মা তুমি অনেক শক্তিশালী এবং ভালো গাইড করতে পারো, প্লিজ তুমি আমাদের জিকে বিয়ে করো, তোমার মতো বৌমা পেলে আমি তোমাকে আমার মেয়ের মতো সাজিয়ে রাখবো বাড়িতে। তাই এরকম করে জি এবং অ্যানানের মধ্যে বিবাহ হয়েছিল। তারপর প্রেজেন্টে আবার অ্যানানকে দেখানো হয় যে জি এর মাকে এসব কথা বললে জি এর মা অনেক অবাক হন। তারপরে অ্যানান বলেন দেখুন আমার মেয়ের অবস্থা কি করেছেন আপনারা। তারপর সে তার মেয়ের হাতগুলি গিয়ে সকলের সামনে দেখায়, যেগুলি দেখার পর অ্যানান সিয়াংকে বলেন বলো মা তোমার সাথে এরকম কে করেছে। তখন সিয়াং তার বাবা এবং ঠাকমাকে বলেন এসব কিছু করেছে আন্টি সু। আন্টি সু আমার উপরে অনেক নির্যাতন করেছেন, তিনি আমাকে অনেক মারধরও করেছেন। একথা শুনলে আন্টি সু বলেন মা তুমি কি বলছো, আমি তো এতদিন ধরে তোমাকে আমার মেয়ের মধ্যে দেখাশোনা করেছি, কিন্তু শেষ মুহূর্তে এসে তুমি আমার নামে এরকম বলছো। আসলে আন্টি সু মনে মনে প্যাঁচ খেলছেন, তিনি চাইছেন সিয়াং এর কথা যেন কেউ বিশ্বাস না করুক, কিন্তু সিয়াং এর বাবা তো অ্যানানের প্রতি ফুল ফিদা, তাই অ্যানান যা বলবে সিয়াংয়ের বাবা তখন তাই করবে। তাই মিসেস সুয়ের কথায় মিস্টার জি কিছু মনে করছিল না, সে তো শুধু শুনতে চাই যে অ্যানান কি বলে সেখানে। কিন্তু অ্যানানের কিছু বলার আগেই মিস্টার জি এর মা সিয়াংকে বলে তুমি কি পাগল হয়ে গেছো, তোমার আন্টি সুয়ের নামে তুমি এরকম কথা বলছো। তারপর তিনি সিয়াংকে মারতে যাবে, কিন্তু মারার আগেই অ্যানান তার হাত ধরে তাকে সেখানে ফেলে দেন এবং মিসেস সুয়ের হাত ধরে অ্যানান জি এর মাকে বলেন এবার দেখুন যেরকম করে আমার মেয়ের উপরে মিসেস সু অত্যাচার করেছেন আমিও তাকে সেরকমই অত্যাচার করব। তারপরে তিনি মিসেস সুয়ের হাত বেঁকিয়ে তাকে সেখানে ফেলে দেন, কিন্তু মিসেস সু পড়ে গিয়ে তার মেয়েকে ইশারা করে অ্যাক্টিং করতে বলেন। তার মেয়েকে মিসেস সু বলেন এই হারামি মেয়ে, আমি তোমার থেকে সিয়াংকে বেশি ভালোবাসতাম বলে তুমি হিংসায় পড়ে সিয়াংকে এত অত্যাচার করেছো, আগে জানলে আমি তোমাকে বিষ খাইয়ে মেরে ফেলতাম। একটা মা মরা মেয়ের প্রতি তুমি হিংসায় তার উপরে অত্যাচার করেছো। একথা শোনার পরে অ্যানান কিছু মনে করে না, কারণ সে তো জানে এরা দুজন সেখানে নাটক করছে। তারপরে মিসেস সু এর মেয়ে নাটকটি চালিয়ে যাওয়ার জন্য মিসেস সুকে বলেন কেন আমি এরকম করবো না, আপনি আমার থেকে বেশি ভালো ওকে ভেসেছিলেন, তাহলে আমি ওর উপরে কেন ঈর্ষা করবো না। কিন্তু এসব কথা বলতে বলতে হঠাৎ করে পিছন দিয়ে সিয়াং সেই মেয়েটির কাছে গিয়ে তার মাথায় হাত দেয়, কিন্তু তার রক্ত দেখে সিয়াং সেখানে অজ্ঞান হয়ে যায়। তারপর আবার হসপিটালে দেখানো হয় যেখানে সিয়াং এর মা অ্যানান অনেক চিন্তিত, কারণ সিয়াং তার চোখ খুলছে না। তাই অ্যানান মিস্টার জি কে বলছেন আপনারা আমার মেয়েকে কি করে ফেলেছেন, দেখুন সে একটুখানি রক্ত দেখে অজ্ঞান হয়ে যাচ্ছে। মিস্টার জি কে তার কথাগুলি মাথা নিচু হয়ে শুনতে হয়। অন্যদিকে মিস্টার জি এর মা আন্টি সু এবং তার মেয়েকে দেখানো হয়, যাদের গার্ড বার করে দিয়ে বলেন যান আপনারা এখান থেকে চলে যান, আপনাদের বাড়িতে আর কোনো জায়গা নেই। তারপরে গার্ড আরো বলেন বুড়িমা আপনার তো অনেক বয়স হয়ে গেছে, আপনি চলে যান বুদ্ধ গয়ায় তীর্থ করতে, কারণ আপনার
আপনার যা বয়স হয়ে গেছে এই বয়সে তো তীর্থ করাই আপনার উচিত। তো তারপর দিন আবার রিবন করা অ্যানান তার সাম এবং মেয়েকে খাবার টেবিলে দেখানো হয়, যেখানে অ্যানান তার মেয়েকে ভালোবেসে একটি খাবার দেন, কিন্তু সেই খাবারটি মিস্টার জি জোর করে তুলে নিয়ে খেয়ে নেন। এটা দেখে অ্যানান বলেন, আপনার না 40 বছর বয়স হয়ে গেছে, আপনি এখনো বাচ্চা ছেলের মতো নিজের মেয়ের কাছ থেকে কেড়ে খেয়ে নিচ্ছেন। কিন্তু মিস্টার জি তার কোনো কথার উত্তর না দিয়ে অ্যানানকে তার কাছে এনে বসিয়ে দেন। এটা দেখে সিয়াং তো অনেক রাগ করে, তাই সে তার বাবাকে বলেন, বাবা আপনার 40 বছর হওয়ার সাথে সাথে আপনার একটি চুলও পেকে গেছে। একথা শুনলে তিনি অ্যানানকে ছুরি দিয়ে তার পাকা চুলটি তুলতে যান, বলেন কোথায় 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 পেকে গেছে আমার চুল। তাই অ্যানান আবার তার সিটে বসে পড়ে। তখন মিস্টার জি বলেন, আমি এখনো হেলদি রয়েছি, আমি এখনো বুড়ো হয়নি, তোমরা কেন আমাকে উল্টো পাল্টা বলছো। তারপরে সিয়াং অ্যানানকে বলে, মা একটু এখানে আসো, আমি তোমাকে কিছু বলবো। তারপর তারা নিজেদের মধ্যে কোনো একটি কথা বলতে থাকে। মিস্টার জি ভাবে তারা হয়তো তার নামেই কথা বলছে, তাই তিনি বলেন, হ্যালো হ্যালো, আমি কিন্তু এখনো বুড়ো হয়ে যাইনি যে তোমরা আমার নামে উল্টো পাল্টা বলছো। আমি কিন্তু চাইলে এখনো 100টা পুশ আপ 10 মিনিটের মধ্যে মেরে দিতে পারবো। এই কথা শুনলে তারা দুজন তো অনেক চমকে যান। তারপরে হঠাৎ করে সেখানে আন্টি সু এবং তার মেয়ে এসে মিস্টার জি কে বলে, আঙ্কেল জি আমাদের বাঁচান, আমাদের বাবা আমাদের অনেক মারছে, প্লিজ আমাকে এবং আমার মাকে বাঁচান, দেখুন তিনি আমাদের কি হাল করে দিয়েছেন। এটা দেখার পরেও মিস্টার জি তাদের কোনো পাত্তা দিচ্ছিল না, কিন্তু হঠাৎ করে সেখানে মিস্টার জি এর মা চলে আসেন এবং মিস্টার জি কে বলেন, তুমি এদের না হয় পাত্তা দিচ্ছ না, কিন্তু একটা মেয়ের জন্য তুমি আমাদের এখান থেকে বার করে দিয়েছো। তারপর তিনি একটা লিফাফা বার করে বলেন, আমি কিন্তু জানি তুমি যে এতদিন ধরে বুদ্ধদেবের কাছে রয়েছো সেখানে তুমি কি করছিলে। এই লিফাফাটি দেখার পরে মিস্টার জি অনেক ভয় পান। তিনি বলেন, মা এই লিফাফাটি আপনার কাছে কি করে আসলো। তার মা বলেন, তুমি কি ভেবেছো 10 বছর তুমি অন্য জায়গায় থাকবে এবং আমি তোমার কোনো খোঁজ করব না, এটা কি কখনো হয়। একথা বলার পর তার মা সেটা ছেড়ে দিতে যাবে, কিন্তু মিস্টার জি বলেন, মা ওটা কিন্তু আপনি ছিঁড়বেন না, তাহলে কিন্তু ভালো হবে না। তাই তিনি তার মায়ের কাছ থেকে সেই লিফাফাটি নিয়ে নেন। এটা দেখার পর অ্যানান মনে মনে ভাবেন, এই লিফাফার মধ্যে কি এমন লুকিয়ে আছে যেটা দেখার পর মিস্টার জি এত ভয় পেয়ে গেছেন। তো তারপরের দিন আবার সকাল হয়ে যায়, যেখানে ঘুম থেকে ওঠার পর মিস্টার জি ঘরের মধ্যে কোথাও অ্যানান এবং তার মেয়েকে খুঁজে পাচ্ছিলেন না। তাই তিনি খুঁজতে খুঁজতে হঠাৎ করে তার গেস্ট রুমে গিয়ে দেখেন অ্যানান এবং সিয়াং 4টি ছেলের মাঝখানে বসে আছে। এটা দেখার পর মিস্টার জি এর চোখ তো উপরে উঠে যায়। তিনি মনে মনে ভয় পেয়ে বলেন, এখন ইয়ং বলে সে আমাকে ছেড়ে দিয়ে এখন ইয়ং ইয়ং ছেলের সাথে মিশছে, এটা তো আমি কোনোদিনও হতেই দেবো না। তাদের মধ্যে একজন গিটার বাজাচ্ছিলেন, একজন তার বডি দেখাচ্ছিলেন, একজন পিয়ানো বাজাচ্ছিলেন, আর একটা হাফ মেয়ে এবং হাফ ছেলে ডান্স করছিল। সেই ছেলেটি ডান্স করতে করতে যখনই অ্যানানের কাছে চলে আসবে, হঠাৎ করে তাকে পিছন দিকে মিস্টার জি লাথি মারেন, যার ফলে সেই ছেলেটি সেখানে পড়ে যায়। ছেলেটি সেখানে পড়ে গেলে অ্যানান মিস্টার জিকে অনেক বকাবকি করেন, বলেন, ইনি টিচার, এনাদের কেন তুমি এরকম করছো। তারপর সিনটি চেঞ্জ হয়ে যায় এবং মিস্টার জিকে দেখানো হয় যিনি তার গার্ডদের সাহায্যে সেই 4 জনকে সেখানে ডেকে পাঠিয়েছেন এবং তাদের সামনে তিনি ছুরি রেখে বলছেন, তোমাদের কে এখানে পাঠিয়েছে সত্যি সত্যি বলবে, আর তোমাদের কি মতলব কোনো খারাপ রয়েছে তা কিন্তু আমি জানতে চাই। কিন্তু সেই ছেলেগুলি বলেন, না স্যার প্লিজ আমাদের ছেড়ে দিন, আমাদের মতলব কোনো খারাপ নেই। তখন পিছন থেকে গার্ডরা তাদের একটুখানি ধমকি দেন। তাই ছেলেগুলি আরও বলে, স্যার আমরা সত্যি বলছি, আমাদের কোনো খারাপ মতলব নেই, আমরা তো হলাম টিচার, প্লিজ আমাদের বিশ্বাস করুন। তারপরে মিস্টার জি তাদের বলেন, ঠিক আছে আমি তোমাদের বিশ্বাস করব, কিন্তু তোমাদের আগে এর মধ্যে যেটা আছে সেটা খেতে হবে। সেই ছেলেগুলি যখন বাটিটি ওপরে তোলে তারা সেখানে দেখে অনেক লঙ্কা রাখা রয়েছে, যেটা দেখার পর তারা তো অনেক ভয় পেয়ে যায়, কিন্তু মিস্টার জি তাদের জোর করে সেই সব লঙ্কাগুলি খাওয়ান, যার ফলে সেই ছেলেগুলির অবস্থা বেহাল হয়ে যায়। আসলে মিস্টার জি এই ছেলেগুলিকে দেখে অনেক হিংসায় ছিলেন, কারণ ছেলেগুলি আস্তে আস্তে তার স্ত্রী অ্যানানের অনেক কাছে বসেছিলেন। তো তারপরে তিনি মিস্টার জি তার মেয়ে এবং স্ত্রী অ্যানানের জন্য নিজের খাবার তৈরি করে নিয়ে যান। যে খাবারটি খাওয়ার পর সিয়াং বলেন, বাবা খাবারটি বিশাল টেস্টি হয়েছে, কিন্তু তার মা মিস্টার জিকে বলেন, আপনি কি কোনো নতুন প্ল্যান করছেন যে কীভাবে আপনি আমার মেয়েকে আবার অত্যাচার করবেন। তখন মিস্টার জি বলে, আরে না না, এ তো আমারও মেয়ে হয় এবং মেয়েকে খাওয়ানো তো আমারও দায়িত্ব, তাই না। এ কথা শুনলে অ্যানান একটু খুশি হয়। তারপরে সিনে দেখানো হয় যেখানে মিস্টার জির আদেশে সিয়াংকে নতুন 4টি টিচার দেওয়া হয়। টিচারগুলিকে দেখে সিয়াং একটু ভয় পেয়ে বলে, আমি মায়ের কাছে যাব, কিন্তু সেখানে গার্ড বলেন, তোমার আজকে ফুল ক্লাস হবে, তারপরে তুমি মায়ের কাছে যেতে পারবে। আসলে এটা ছিল মিস্টার জি এর প্ল্যান, যাতে মিস্টার জি তার স্ত্রীর সাথে একটু সময় কাটাতে পারেন। অন্যদিকে মিস্টার জিকে দেখানো হয় যিনি ফুলটু টাল হয়ে তার স্ত্রী অ্যানানের কাছে চলে আসেন। অ্যানান তাকে বলেন, আপনি এখানে মদ খেয়ে আমার কাছে এসেছেন, ছি, এরকম আশা আপনার কাছ থেকে আমার ছিল না। কিন্তু মিস্টার জি এর মতলব তো অনেক খারাপ, তাই তিনি অ্যানানকে জোর করে তার ঘরে নিয়ে চলে আসেন এবং তাকে খাটের মধ্যে ফেলে দেন।
খাটের মধ্যে ফেলে দেওয়ার পর মিস্টার জি তার ওপরে চেপে পড়েন এবং তাকে বলেন, তুমি তো আমাকে ছেড়ে চলে গিয়েছিলে, এখন তো আর তুমি যাবে না, তাই না? অ্যানান বলেন, আমি আর তোমাকে ছেড়ে কখনো যাবো না, বিশ্বাস করো। হঠাৎ করে সেখানে মিস্টার জি এর মা চলে আসেন। মিস্টার জি এর মাকে দেখে অ্যানান সেখান থেকে সরে পড়ে, কিন্তু মিস্টার জি তো মদ খেয়ে টাল, তাই তিনি অ্যানানের পেটের মধ্যে তার মাথা রাখেন, যেটা দেখে তার মা সেখানে লজ্জায় পড়ে যান এবং বলেন, ছি ছি ছি, আর কত কিছু দেখতে হবে আমাকে। সেখান থেকে তিনি বেরিয়ে যান আর ভেতরের মধ্যে মিস্টার জি তার খেলাটিও শেষ করে ফেলেন। তারপর আবার বাইরে দেখানো হয়, যেখানে মিস্টার জি এর মা অ্যানানকে বলছেন, এই নাও, এর মধ্যে $5 মিলিয়ন রয়েছে এবং তুমি তোমার মেয়েকে নিয়ে এখান থেকে চলে যাও। অ্যানান বলেন, ঠিক আছে, আপনি আমাকে পয়সাটা দিয়ে দিচ্ছেন, মানছি। তারপর তিনি তার সেই 4টি ছেলেকে ডেকে বলেন, তোমরা তোমাদের ফোন পে চেক করো, দেখো সবাইকে আমি $1 মিলিয়ন করে দিয়েছি। ছেলেগুলি বলেন, হ্যাঁ ম্যাডাম, ঢুকে গেছে। তারপরে হঠাৎ করে অ্যানানের কাছে তার স্বামী জি চলে আসে এবং বলে, বেবি কি করছো তুমি? তখন অ্যানান জিকে বলে, তুমি তখন ডান্সটা হেভি করেছো, তুমি আমার মন জয় করে নিয়েছো, তাই তোমাকে আমি $1 মিলিয়ন দিতে চাই। এটা শুনলে জি এর মা অনেক রেগে যান, বলেন, তুমি আমার টাকা নিয়ে এরকম করছো? তখন অ্যানান বলেন, আপনি কি ভাবলেন আমি কি আমার মেয়ের প্রতিশোধ নেবো না? একথা শুনলে মিস্টার জি এর মা তাকে মারতে যায়, কিন্তু সেখানে গার্ডগুলি তাকে ধরে বাইরে নিয়ে চলে আসেন এবং বাইরে একটি গার্ড বলেন, যান বুড়িমা, আপনার বয়স হয়ে গেছে, আপনার এখন ভালো করে তীর্থ করা উচিত। তাই পরে সে তার মাকে বুদ্ধদেবের সামনে দেখানো হয় এবং তার পিছনে মিসেস সু তার কাছ থেকে হেল্প চান, বলেন, প্লিজ আমাকে হেল্প করুন কাকি, আমার আপনার প্রচুর প্রয়োজন। তাই সেখানে মিস্টার জি এর মা তাকে একটি বুদ্ধি দেন, কিন্তু সেই বুদ্ধিটাকে আমাদের দেখানো হয় না। অন্যদিকে আবার খাবার টেবিলে দেখানো হয়, যেখানে অ্যানান তার মেয়েকে অনেক খাবার খাওয়াচ্ছিলেন। এটা দেখে মিস্টার জি অ্যানানকে বলেন, আমাকেও খাবার দাও, তুমি তো আমার স্ত্রী, আমাকে কেন দেবে না? অ্যানান বলেন, আপনি কি বাচ্চা নাকি? এত বড় লোক হয়ে গেছেন, তাও বাচ্চার মতো আমার কাছ থেকে চেয়ে খাচ্ছেন? কিন্তু তাদের এই মিষ্টি ঘটনাগুলি বাইরে থেকে একটি মেয়ে রেকর্ডিং করে। আবার খাবার টেবিলে দেখানো হয়, যেখানে অ্যানান তার স্বামীকে খাওয়াতে যাবে, কিন্তু সিয়াং একটি প্ল্যান করে সেখানে অজ্ঞান হওয়ার নাটক করে। তাই অ্যানান এবং জি অনেক ঘাবড়ে যান এবং তারা সেখানে ডাক্তারকে ডাকেন। ডাক্তার বলেন, আসলে সিয়াংয়ের মাথায় অনেক চাপ, হয়তো তার অনেক পড়ায় চাপ হচ্ছে, সেই কারণে সে অজ্ঞান হয়ে গেছে। তাই অ্যানান মিস্টার জিকে অনেক গরম দেখান এবং বলেন, আপনি তার স্টাডি টাইম এত করে দিয়েছেন, তার দিনে 4 ঘন্টা স্টাডি করলেই তো হয়ে যায়, আর আপনি কিনা 8 ঘন্টা তাকে স্টাডি করতে দিয়েছেন। কিন্তু সিয়াং তার মায়ের সমস্ত কথা চোখ খুলে শুনছিল। হঠাৎ করে সিয়াং তার নাটকটি বন্ধ করে এবং তার মাকে বলেন, মা, বাবা না আমার জন্য অনেকগুলি টিচার এনেছিলেন, সেই কারণে আমার মাথা অনেক ব্যথা হয়ে গেছিল এবং আমি অজ্ঞান হয়ে গেছি, আপনি প্লিজ আমাকে ছেড়ে যাবেন না। তার মা অ্যানান বলেন, না মা, আমি আর তোমাকে ছেড়ে কোথাও যাব না। এসব কিছু দেখলে সিয়াংয়ের বাবা মনে মনে রেগে যান, বলেন, আমি কিছু করলামই না আর আমার নামে উল্টো পাল্টা বলছে এরা। তারপরে আবার আমাদের একটি ফানি সিন দেখানো হয়, যেখানে অ্যানান যখন পিয়ানো শিখছিল তখন মিস্টার জি পিয়ানোর কাছে গিয়ে তাদের ডিস্টার্ব করছিল। তারপর যখন অ্যানানের সাথে সেই ছেলেটি ডান্স করছিল, সে সেই ছেলেটির পাশে গিয়েও তার ডান্সটিকে ভঙ্গ করে দেয়। আর যখন অ্যানান সেই বডি বিল্ডার ছেলেকে দিয়ে তার পা টিপাচ্ছিলেন, তখন মিস্টার জি বডি বিল্ডার ছেলেটিকে সরিয়ে দিয়ে নিজে তার স্ত্রীর পা টিপে দেন। তারপরে সিনটি আবার চেঞ্জ হয়ে যায়, যেখানে সিয়াংকে দেখানো হয় আসলে সিয়াং ভিতরে একটি প্ল্যান করছিল। সেও তখন তার 4টি টিচারকে ডেকে বলছেন, দেখো, আমার বাবা ঠিক যেরকম তোমাদেরকে লঙ্কা খাইয়েছে, আমিও কিন্তু তোমাদের কিছু খাওয়াবো। তার আগে কিন্তু আমি তোমাদের বলে রাখছি, তোমাদের একটাই প্ল্যান হবে, আমার বাবার থেকে আমার মাকে দূরে রাখা। তারপর সিয়াং তাদের সামনে প্লেট খুলে একটি অক্টোপাস দেখায়, যেটা দেখার পর সকলে একটু অরুচি দেখায়, কিন্তু সে জোর করে একটি ছেলেকে অক্টোপাসটি খাইয়ে দেন এবং বলেন, তোমরা সবাই কিন্তু অক্টোপাসটি খেয়ে নাও, নাহলে কিন্তু তোমাদের সবার কপালে শনি আসছে। তাই সব ছেলেগুলি না চা সত্ত্বেও অক্টোপাসটি খেয়ে নেয়। তারপরে সিনটি চেঞ্জ হয়ে যায় এবং আন্টি সুকে দেখানো হয় এবং তিনি মনে মনে ভাবেন, আমি যা করতে চলেছি এর ফলে মিস্টার জি এর কপালে তো দুঃখ আসছে। তারপরে তিনি ব্লেডের সাহায্যে ঠিক যেমন নিব্বার নিব্বি তার হাতের শিরা কাটেন, তেমন তিনিও তার হাতের শিরা কেটে নেন। তারপর সে হাতের ছবিটি সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেন এবং ক্যাপশনে লিখে দেন, আমার হাত কাটার জন্য দায়ী হচ্ছে মিস্টার জি। তারপর সকালবেলায় মিস্টার জি এবং অ্যানানকে দেখানো হয়, হঠাৎ করে মিস্টার জি এর ফোনে ফোন আসে, কিন্তু প্রথম ফোন কলটি তারা বুঝতে পারে না। দ্বিতীয় ফোন কলটি বাজার পর মিস্টার জি ঘুম থেকে উঠে ফোন কলটি ধরে। ফোনের ওপাশ থেকে ইনফরমেশন শুনে তিনি অনেক অবাক হয়ে যান, বলেন, হ্যাঁ, এইসব ঘটেছে। তখনই পাশ থেকে অ্যানান তার ফোনটি কেড়ে নিয়ে হঠাৎ করে মিসেস সুয়ের পোস্ট দেখেন, যেখানে তিনি তার হাত কেটেছিলেন এবং এর দোষ দিয়েছিলেন মিস্টার জি এর উপরে, যেটা দেখে অ্যানান কিছু মনে করে না। তাই তিনি মিস্টার জিকে আবার ফোনটি দিয়ে দেন। হঠাৎ করে মিস্টার জি আবার তার ফোনটি চেক করলে অ্যানান তার ফোনটি আবার নিয়ে নেন এবং সোশ্যাল মিডিয়ায় আবার দেখেন মিস্টার জি অ্যানান এবং সিয়াং এর খাওয়ার ছবিকে ভাইরাল করে দিয়েছে।
কিন্তু কমেন্ট দেখার পর অ্যানান অনেক হাসে, কারণ কমেন্টের মধ্যে অনেকে অনেক রকমের ফানি কমেন্ট করেছিল। তারপরে হঠাৎ করে বাইরে থেকে কতগুলি লোক এসে তার বাড়িতে আন্দোলন করছিল। আসলে তারা বলছিল যে আপনি কিন্তু মিসেস সুয়ের সাথে একদম ঠিক কাজ করেননি, আপনার জন্য মিসেস সু হাত কেটেছেন। এসব কিছু শোনার ফলে তারা দুজন সেখান থেকে পার হয়ে পড়ে এবং মিস্টার জি বাইরে এসে তার অফিসের সবাইকে ফোন করে এবং বলে পুলিশকে তাড়াতাড়ি ফোন দাও এবং আমার সমস্ত গার্ডগুলিকে আমার বাড়িতে আসতে বলো, আমার বাড়িতে অনেকজন এসে ভাঙচুর করছে। কিন্তু একটুখানি পরেই তার সামনে তার মা এসে বলেন কোনো গার্ডকে ডাকতে হবে না, কোনো পুলিশকেও ডাকতে হবে না, আমি সমস্ত গার্ড নিয়ে চলে এসেছি। এর জেরে থেকে জিন অনেক অবাক হয়ে পড়ে। তারপর তার মা তাকে বলে তুমি তোমার কাজের দিকে ধ্যান না দিয়ে সেই মেয়েটির দিকে ধ্যান দিয়েছো, তার জন্য আজ এসব কিছু হয়েছে। দেখো আমাদের কোম্পানির স্টকের দাম অনেক কমে গেছে, এর ফলে আমাদের অনেক লস্ট হচ্ছে, তুমি প্লিজ আবার আমাদের কোম্পানিকে জয়েন করো এবং আমাদের ফ্যামিলির নাম আবার আগের মতো করে দাও, এরকম করে তোমার স্ত্রীর পেছনে পড়ে থেকো না। অন্যদিকে আবার অ্যানানকে দেখানো হয়, যেখানে অ্যানান সিয়াং এর কাছে এসে বিছানায় ঘুমোচ্ছিল আর সিয়াং একটি ছুরি নিয়ে তার পুতুলগুলি কাটছিল। হঠাৎ করে সেখানে গার্ড এসে সিয়াংকে ধরে, কিন্তু সিয়াং তখনই অজ্ঞান হয়ে পড়ে। তারপরে অ্যানান তার চোখ খোলে এবং সামনে মিস্টার জি কে দেখতে পায়। মিস্টার জি বলেন তুমি কি ঠিক আছো, তুমি কি করে সিয়াং এর ঘরে গিয়ে অজ্ঞান হয়ে গেছিলেন? তখন অ্যানান বলেন আসলে টেনশনের কারণে আমি সেখানে অজ্ঞান হয়ে পড়েছিলাম, কিন্তু সিয়াং কোথায়? তারপর তিনি যখন সিয়াং এর কাছে যান তিনি অনেক ঘাবড়ে যান, বলেন সিয়াং ঠিক আছে তো? তখন মিস্টার জি বলেন আসলে একটু স্ট্রেসের কারণে সে একটু পাগলের মতো আচরণ করছিল এবং ছুরি দিয়ে তার টেডিগুলিকে কাটছিল। এটা শোনার পর অ্যানান একটু ঘাবড়ে যান। তারপরে সিনডি চেঞ্জ হয়ে যায় এবং ছাদের মধ্যে আমাদের সিয়াংকে দেখানো হয়, যেখানে সে একা একাই ভুগে যাচ্ছিল। হঠাৎ করে তার পিছনে তার বাবা চলে আসেন এবং সিয়াং এর কাছে এসে বলেন তুমি এখানে কি করছো, তোমার মা তোমাকে কখন থেকে খুঁজছে। তখন সিয়াং বলেন বাবা তুমি কি ভাবছো তুমি মায়ের সাথে থাকতে পারবে? না, 18 বছর আমি আমার মায়ের থেকে আলাদা থেকেছি, কিন্তু এখন আমার মা আপনার কাছে কখনোই যাবে না। আমি আমার মাকে বলবো যে আপনার সাথে ডিভোর্স করতে। নিজের মেয়ের মুখে এসব কথা শুনলে মিস্টার জিতো অনেক অবাক হয়ে যান। তারপরে সিয়াং আরো বলেন খাবার টেবিলে যে ছবিটি ভাইরাল হয়েছে সেই ছবিটি ভাইরাল করতে আমি বলেছিলাম এবং এতদিন ধরে আমি ছেলে মানুষের নাটক করছি। আসলে আমি চাই না যে আমার মা আর অন্য কারোর হোক, আমার মা তো কেবলমাত্র আমারই থাকবে, আমি আমার মাকে কারোর কাছে যেতে দেবো না। মিস্টার জি বলেন সিয়াং তুমি এরকম কেন করছো? সিয়াং বলেন আপনি শুধু দেখুন আমি কি কি করতে পারি। তারপরে হঠাৎ করে সেখানে সিয়াং এর মা চলে আসেন। সিয়াং তখন তার মায়ের কাছে ছুটে গিয়ে বলে মা দেখো বাবা আমাকে কি সব বলছে, তিনি বলছেন আমাকে অনেক মারবে যদি আমি তোমার সাথে মিশি। তখন অ্যানান সিয়াং এর কথা শুনে তার স্বামীকে বলেন আপনি আমার মেয়ের সাথে এরকম আচরণ করছেন, এর থেকে তো ভালো আমি আমার মেয়েকে নিয়ে একা থাকবো। তিনি তাকে বলেন আমি আর তোমার সাথে থাকতে পারবো না, আমি তোমার সাথে ডিভোর্স নিতে চাই। মিস্টার জি মনে মনে ভাবেন আমি তো কিছু করিনি, তাহলে আমি কেন ডিভোর্স পাচ্ছি? তাই তিনি মনে মনে অনেক ভেঙে পড়েন। অন্যদিকে আন্টি সু এবং তার মেয়েকে দেখানো হয় যারা পার্টি করছিল। এবার শুধু দেখো কি হতে চলেছে। তারপর তার টিভির ভেতরে মিস্টার জির ইন্টারভিউ দেখে, যেখানে মিস্টার জি সবাইকে বল তোমরা যে ভিডিওর মধ্যে মেয়েটিকে দেখেছিলে সেই মেয়েটি আর কেউ নয়, সেই মেয়েটি হলো আমার স্ত্রী। তাই সবাই অনেক অবাক হয়ে পড়েন, বলেন আপনার স্ত্রী তো 18 বছর আগে মারা গেছিল, তাহলে কি আবার সে ফিরে এসছে? তারপর হঠাৎ করে পাশ থেকে অ্যানান এসে সবাইকে বলেন দেখুন আমি ওনার স্ত্রী ছিলাম, কিন্তু এখন আমি ওনার থেকে ডিভোর্স চাই। এটা বলার পরে তিনি সেখান থেকে চলে যান আর তার পিছু করতে করতে মিস্টার জিও সেখান থেকে পালিয়ে যান। কিন্তু এটা ঘটার ফলে আন্টি সু এবং তার মায়ের জীবনে নেমে আসে এক ভিড় অন্ধকার। তারা যেরকম করে সিয়াংকে অত্যাচার করেছিল ঠিক সেরকম করে সিয়াংও তাদের উপর অত্যাচার করে। যে লোকগুলি সিয়াংকে মারছিল আর এখন সেই লোকগুলি মিলেই আন্টি সু এর মেয়েকেও মারছে। আন্টি সু এর মেয়ে বলছে প্লিজ আমাকে ছেড়ে দাও। লোকগুলি বলে তোমাকে তো আমরা ছাড়তে পারবো না, কারণ ম্যাডাম সিয়াং আমাদের পয়সা দিয়েছে তোমাকে মারার জন্য। তারপর সেখানে সিয়াং চলে আসে। সিয়াংকে মেয়েটি বলে প্লিজ সিয়াং আমাকে বাঁচাও, কিন্তু সিয়াং তাকে বলে এবার তুমি মরো, দেখো যেরকম করে আমাকে তুমি অত্যাচার করেছিলে সেরকম করে আমিও তোমাকে এখন অত্যাচার করবো। এরপরে আন্টি সুকে দেখানো হয়, যাকে সিয়াং আগে থেকেই তার স্বামীকে দিয়ে মার খাইছিলেন। তারপর আবার সিয়াং এর ঠাকুমাকে দেখানো হয়, তিনি একটু চিন্তিত, কারণ তিনি সিয়াং এর ডিএনএ এবং অ্যানানের ডিএনএ টেস্ট করতে দিয়েছেন। টেস্টের রিপোর্টের জন্য তিনি অপেক্ষা করছিলেন। তারপরে হঠাৎ করে তার কাছে টেস্টের রিপোর্ট আসে। রিপোর্টটি দেখার পর তিনি অনেক অবাক হয়ে যান, কারণ রিপোর্টটি ম্যাচ করে গেছে। সিয়াং এর মা হলো অ্যানান, কিন্তু অ্যানানের বয়স তো অত নয়, তাহলে সে কি করে তার মা হতে পারে? এসব ভাবনা চিন্তা করছিল তার ঠাকুমা। তারপর তিনি তার লোকগুলিকে দিয়ে অ্যানানকে রাস্তা থেকে কিডন্যাপ করে তার কাছে নিয়ে চলে আসেন এবং তিনি অ্যানানকে বলেন তুমি তো তখন মারা গেছিলে, তাহলে কি করে তুমি এত বছর পর ফিরে আসলে? অ্যানান বলেন আমি সত্যি জানি না, আমি একদিন হঠাৎ করে আপনাদের ফ্যাক্টরির সামনে দিয়ে যাচ্ছিলাম এবং আমার আগেকার কথা মনে পড়ে যায় যে কিভাবে আমি মারা গেছিলাম। তখন সিয়াং এর ঠাকুমা বলেন তুমি কি জানো তোমার এইসব কিছু মনে করার পেছনে একজনের হাত রয়েছে, যদি সে না চাইতো তাহলে তুমি কখনো মনে করতে পারতে না যে তুমি আসলে সিয়াং এর মা। সিয়াং এর মা বলেন কে আমার হেল্প করেছে আমার সমস্ত কথা মনে করার জন্য? তখন সিয়াং এর ঠাকুমা বলেন তুমি একটু লুকিয়ে থাকো তাহলেই দেখতে পারবে কে তোমাকে হেল্প করেছিল। তারপর সেখানে মিস্টার
জি চলে আসেন এবং তার ঠাকমাকে বলেন, আপনি আমাকে কেন ডেকেছেন? তার ঠাকমা বলেন, তুমি যে 10 বছর ধরে বুদ্ধদেবের কাছে তপস্যা করছিলে, সেখানে তুমি কি করছিলে কিন্তু আমি সব কথা জানি। মিস্টার জি বলে, আমি কিছু তো করিনি সেখানে, আমি কেবলমাত্র তপস্যাই করছিলাম। কিন্তু মিস্টার জি এর মা বলেন, তুমি কিন্তু আমাকে মিথ্যা কথা বলছো। তুমি তপস্যা করে তোমার স্ত্রী অ্যানানকে আবার ফিরিয়ে আনার চেষ্টা করেছিলে, সেই কারণেই তোমার স্ত্রী অ্যানান আবার ফিরে এসেছে। একথা শুনলে মিস্টার জি ঘাবড়ে যান, বলে আপনি সবকিছু বুঝতে পেরেছেন? তাই তিনি সেখানে রাখা একটি গ্লাসকে ভেঙে দেন। হঠাৎ করে ভিতর থেকে অ্যানান বেরিয়ে আসেন এবং তিনি মিস্টার জি কে নিয়ে তার একটি গাড়িতে চলে যান। গাড়ির ভিতরে বসার পর মিস্টার জি একটু ভয় পান, কারণ সে এখন জেনে গেছে যে তার সমস্ত মনে করার পিছনে তারই হাত রয়েছে। কিন্তু অ্যানান তাকে কিছু না বলে ফিলিংস সহ তাকে একটুখানি কিস করে দেয়। এটাই ছিল তার স্ত্রী রিবনের পরে ফার্স্ট কিস। তারপরে সিনে আমাদের সিয়াংকে দেখানো হয় যে তার মোবাইল ফোনে টম এন্ড জেরি গেম দেখছিল। হঠাৎ করে তার বাবা তার ঘরে আসেন এবং তাকে দুধ দিয়ে বলেন, তুমি আজ এখানে একাই শোবে, তোমার মা আজ আমার সাথে শোবে। কিন্তু এই কথা শুনলে সিয়াং মনে মনে একটু হিংসা করে এবং সে তার বাবাকে বলে, বাবা তুমি কি ভুলে গেছো আমি তোমাকে কি বলেছিলাম? আমি আমার মাকে কেবলমাত্র আমারই করে রাখতে চাই, তুমিও আমার মাকে আর পাবে না কিন্তু। তারপরে সে দুধের গ্লাসটি ভেঙে সে কাঁচের উপরে পা দেয় এবং তার মাকে ডাকে, বলে, মা মা তাড়াতাড়ি এসো, বাবা দেখো আমার উপর অত্যাচার করছে। তার মা আসলে সিয়াং তার মাকে মিথ্যা কথা করে বলে, বাবা আমাকে মারার চেষ্টা করছে, আপনি ওনাকে ডিভোর্স দিন প্লিজ, উনি আমার উপর অনেক অত্যাচার করছে। কিন্তু সিয়াংকে কিছু না, মিস্টার জি তো তার দিকে তাকিয়ে থাকে, কিন্তু সিয়াং এর সব কথা বিশ্বাস করে অ্যানান। তো তারপরে সিয়াং এর সাথে অ্যানান ঘুমিয়ে পড়েন। কিন্তু রাত্রেবেলায় মিস্টার জি তাদের ঘরে ঢুকে জোর করে অ্যানানকে তার কোলে তুলে নিয়ে তার ঘরে চলে আসেন। তখন অ্যানান জেগে যায়, কিন্তু সে অ্যানানের হাত ধরে বলে, তুমি আজ আমার এবং আমি আজ তোমার। তারপরে তাদের মধ্যে যা হওয়ার সেটা হয়ে যায়। তো তারপরের দিন আবার দেখানো হয় যেখানে সিয়াং তার মাকে নিয়ে চিন্তা করছে যে তারা ছুটি কাটানোর জন্য কোন আইল্যান্ডে যাবে। কিন্তু হঠাৎ করে তার পাশে সিয়াং এর বাবা এসে বলেন, তোমরা আইসল্যান্ডে যেতে পারো। কিন্তু তখন সিয়াং বলে, আইসল্যান্ডে যাওয়ার জন্য তো অনেক টাকা লাগবে। তার বাবা বলেন, আমি তো তোমাকে সব টাকা দিচ্ছি, তুমি ওখানে যাও এবং ওখান থেকে অ্যাব্রোডে চলে যাও পড়াশোনার জন্য। একথা শুনলে সিয়াং রাগের চোখে তার বাবার দিকে তাকায়। আসলে তার বাবা মনে মনে প্যাচ করছেন যাতে সিয়াং অ্যাব্রোডে চলে যাক এবং সেখানে এসে পড়াশোনার জন্য আটকে যাক। তাই সিয়াং কিছু না ভেবে বলে, ঠিক আছে আমি আইসল্যান্ডে যাব, কিন্তু আমার সাথে যাবে আমার মা। তাই মিস্টার জি বলে, ঠিক আছে তাই হবে। কিন্তু মিস্টার জি এর মনে তো অন্য কথা চলছে। তো তারপরের দিন আবার দেখানো হয় যেখানে অ্যানান মিস্টার জির অফিস সামনে দাঁড়িয়েছিলেন এবং তাকে তার মেয়ে ফোন করে বলছে, মা আজকে কিন্তু আমাদের ফ্লাইট আছে, তাড়াতাড়ি চলে আসবে, কিন্তু তোমাকে ছাড়া কিন্তু আমি যাবো না কোথাও। তার মা বলেন, তুমি চিন্তা করো না বাবা, আমি তোমার কাছেই চলে আসবো। কিন্তু হঠাৎ করে অ্যানানের সামনে কতগুলি গাড়ি চলে আসেন এবং গাড়ি থেকে সিয়াং এর ঠাকমা নেমে অ্যানানকে বলেন, অ্যানান সর্বনাশ হয়ে গেছে, কতগুলি লোক আমাদের জিকে তুলে নিয়ে গেছে এখান থেকে। এই কথা শুনলে অ্যানান অনেক ঘাবড়ে যান। আপনি চিন্তা করবেন না, আমি নিজে গিয়ে মিস্টার জিকে বাঁচিয়ে নিয়ে আপনাকে আবার সঁপে দেবো। তারপরে সিয়াং এর ঠাকমা অ্যানানকে তার বাড়ি নিয়ে চলে আসেন এবং অ্যানানকে একটি চিঠি দিয়ে বলেন, এই দেখো এই চিঠিটি আমরা পেয়েছি। এই চিঠিতে লেখা আছে জি তার নিজের সর্বশক্তি দিয়ে তোমাকে তোমার আগেকার কথা মনে করে দিয়েছে, সেই কারণে তাকে একটি দাম তো দিতেই হবে। সে দাম হিসেবে সে লিখে গেছে তার জীবনকে। তাই আজ রাত 11টার মধ্যে তুমি যদি তাকে না বাঁচাতে পারো, তাহলে রাত 11টার মধ্যে তাকে সেই খুনিগুলো মেরে ফেলবে। যেটা শোনার পর অ্যানান একটু ইমোশনাল হয়ে পড়েন। অন্যদিকে আবার মিস্টার জি কে দেখানো হয় আসলে সেই প্ল্যান করে তার বন্ধুদের সাহায্যে তাকে কিডন্যাপ করেছিল এবং তার বন্ধুদের বলছে, তোমরা কি ভাত খাওনি যে আমাকে মারতে পারছো না? তার বন্ধুরা তো তাকে মারতেই পারছে না। তারপরে মিস্টার জি তার বন্ধুকে বলেন, তোমার গার্লফ্রেন্ডের দিব্যি, তুমি যদি আমাকে না মারতে পারো তাহলে তোমার গার্লফ্রেন্ড কিন্তু তোমাকে ব্রেকআপ করে চলে যাবে। তাই এই কথা শোনার পর তার বন্ধু অনেক রেগে যায় এবং তার বন্ধুরা মিলে তাকে সেখানে মারতে শুরু করে। তারপর আবার গাড়িতে অ্যানানকে দেখানো হয় যে মিস্টার জি কে বাঁচানোর জন্য যাচ্ছিল। হঠাৎ করে তার গাড়িটি আটকে যায় এবং তার সামনে চলে আসে সিয়াং। সিয়াং তাকে বলেন, মা তুমি কেন আসলে না? প্লেন তো কখন টেক আপ করে গেছে এবং আমি নতুন টিকিট অ্যারেঞ্জ করে ফেলেছি। তখন সিয়াংকে তার মা বলেন, তোমার বাবাকে কতগুলি লোক কিডন্যাপ করে নিয়েছে এবং আমাকে গিয়ে তাকে বাঁচাতে হবে। তখন সিয়াং রেগে গিয়ে বলেন, না মা, বাবাকে বাঁচানোর জন্য আপনি কেন যাবেন? পুলিশ তো আছে তাই না? আর তাছাড়া তার তো অনেক গার্ড রয়েছে, তাদের বলে দিন তারা বাবাকে বাঁচাতে যাবে। কিন্তু অ্যানান বলেন, না আমি তোমার সাথে যেতে পারবো না, তুমি একা একা চলে যাও, আমি তোমার বাবাকে বাঁচাতে যাচ্ছি। তারপরে তিনি গাড়িতে চেপে মিস্টার জি এর কাছে চলে যান, যেখানে মিস্টার জি এর কাছে একটি লোক ছুরি নিয়ে দাঁড়িয়েছেন এবং বলছিলেন, তুমি তোমার ফ্যামিলিকে তাড়াতাড়ি ফোন করো, নাহলে তোমার গলা আমি এখনই কেটে দেবো। কিন্তু মিস্টার জি বলছেন, না আমি আমার ফ্যামিলিকে এখানে জড়াতে চাই না, তুমি আমার ফ্যামিলির থেকে টাকা নিতে চাও তাই না? সেই লোকটি তখন বলে, হ্যাঁ হ্যাঁ টাকা নিতে চাই, তাড়াতাড়ি তোমার ফ্যামিলিকে ফোন করো। কিন্তু পিছন থেকে অ্যানান সব শুনতে পায়। তারপরে অ্যানান দূর থেকে একটা ছুরি সেই লোকটির দিকে চালায়। লোকটি তখন নিচে পড়ে যায়, কিন্তু লোকটিকে দেখে মনে হচ্ছিল তিনি অ্যাক্টিং করছেন এবং অভিনয় করে তিনি সেখানেই শুয়ে পড়েন। তারপরে অ্যানান মিস্টার জি এর কাছে এসে তাকে সেখান থেকে ওঠান এবং বলেন, তাড়াতাড়ি চলো এখান থেকে, তোমার মা অনেক চিন্তায় রয়েছে। তারপরে হঠাৎ করে তাদের সামনে কতগুলি আরো গুন্ডা চলে আসেন। তাই অ্যানান একটি লাঠি নিয়ে সেই গুন্ডাগুলির সাথে ফাইট করতে যায়। কিন্তু সেই ফাইটে অ্যানান যখন ওই গুন্ডাগুলি হালকা আঘাত করছিল, সেই গুন্ডাগুলি ফটফট করে পড়ে যায়। তাই অ্যানানের একটুখানি খটকা লাগে যে গুন্ডাগুলি কি আসল। তারপরে দেখানো হয় তারা দুজন বাইরে চলে এসেছে, যেখানে অ্যানানকে মিস্টার জি বলছেন, থ্যাংক ইউ অ্যানান, তুমি বহুদিন পর আমাকে বাঁচিয়েছো। তারপর সে অ্যানানকে নেকের মধ্যে চুমু খেতে যায়, কিন্তু অ্যানান বলেন, থামো এবার, তোমার অ্যাক্টিং অনেক হয়েছে। তুমি যে ভাড়া করে যেসব অ্যাক্টরদের নিয়ে এসছো না, তারা একদম অ্যাক্টিংই করতে পারে না। আমি তো বুঝতেই পেরে গেলাম যে সব কিছু তুমি করেছো। আমি কিন্তু তোমাকে
তোমাকে ডিভোর্স দিয়েই ছাড়বো। তারপরে হঠাৎ করে সেখানে জির অনেকগুলি বন্ধু চলে আসেন এবং অ্যানানকে বলেন, দেখুন বৌদি, জি আপনাকে অনেক ভালোবাসে, আপনাকে ভালোবাসে বলেই সে আমাদের কাছ থেকে কত মার খেয়েছে, প্লিজ আপনি ওকে ছেড়ে যাবেন না। ঠিক আছে, আমি তাকে ছেড়ে যাব না। কিন্তু হঠাৎ করে অ্যানানের ফোনে একটি ফোন আসে এবং ফোনের মধ্যে বলা হয় যে আপনার মেয়েকে আন্টি সুয়ের মেয়ে কিডন্যাপ করে একটি জেলের মধ্যে ভরে রেখেছেন। এটা শোনার পর অ্যানান অনেক ঘাবড়ে যান। তারপর তিনি মিস্টার জিকে এসব কথা বলেন, কিন্তু মিস্টার জি বলেন, দাঁড়াও, তোমাকে এখানে যেতে হবে না, আমি সবকিছু সামলে নিচ্ছি। তারপরে তিনি সেখান থেকে গাড়ি করে বেরিয়ে যান সিয়াংকে বাঁচাতে। তারপর আবার সিয়াংকে দেখানো হয় আসলে সিয়াংকে আন্টি সুয়ের মেয়ে কিডন্যাপ করে এনেছিলেন। তারপর তিনি সিয়াংকে বলছেন, সিয়াং তুমি একটা বড় লোকের মেয়ে আর আমি একটা গরিবের মেয়ে, এর জন্য তো আমি কিছু মনে করছি না, কিন্তু তোমার বাবা তোমাকে প্রতি বছর একটা করে গিফট দেয়, নতুন নতুন জায়গায় ঘোরাতে নিয়ে যায়, কিন্তু আমার বাবা এই দেখো জেলে বন্দি, এটা হলো আমার বাবা, ইনি সারাদিন মদে আমাকে এবং আমার মাকে প্রচুর মারধর করেন, আর তুমি কিনা নতুন নতুন রোজ রাজকীয় খাবার খাও আর আমি কিনা খাই আমার বাবার মার। এবার দেখো তো আমি তোমার সাথে কি করি, এই যে সামনে দেখছো এতগুলি অস্ত্র, এগুলির সাহায্যে আজ আমি তোমাকে বুঝিয়ে দেবো যে অত্যাচার কাকে বলে। তারপর মেয়েটি তার বাবার সামনে দাঁড়িয়ে বলে, বাবা তুমি আর কষ্ট পেও না, এবার দেখো আমরা অনেক বড়লোক হতে চলেছি। কিন্তু এরপরে সিনটি চেঞ্জ হয়ে জেলের ভিতরে মেয়েটিকে দেখানো হয়, যেখানে সে অনেক কাঁদছে এবং কেঁদে কেঁদে বলছে, সিয়াং প্লিজ আমাকে ছেড়ে দাও, আমাকে বাঁচাও প্লিজ। আসলে সিয়াং এর লোকজন সেখানে চলে এসেছিল এবং সেই মেয়েটিকে মারধর করে জেলের মধ্যে বন্দি করে দেন। সিয়াং বলে, এবার দেখো অত্যাচার কাকে বলে। কিন্তু মেয়েটি বলে, তুমি কি ভেবেছো আমি আগে থেকে কোনো প্ল্যান করিনি, তোমার মায়ের দেখো কি হতে চলেছে। তখন সিয়াং বলে, তুমি আমার মাকে কি করেছো? মেয়েটি বলে, তোমার মা তোমাকে বাঁচানোর জন্য গাড়ি করে এখানে আসছিল, কিন্তু আমি সেই গাড়িটি ব্রেক ফেল করে দিয়েছি, যার ফলে তোমার মা হয়তো এখন আর বেঁচে নেই। এই কথা শুনলে সিয়াং অনেক ভয় পেয়ে তার মাকে ফোন করেন, কিন্তু তার মা তখন ফোনটি ধরেন না, তাই সে অনেক ভয় পেয়ে যায়। কিন্তু হঠাৎ তার একটি গার্ড তার ফোনে দেখায় যে তাদের গাড়িটি অ্যাক্সিডেন্ট করেছে, যেটা দেখলে সিয়াং অনেক ভয় পেয়ে যায়। কিন্তু একটুখানি পর তার মা অনেকগুলি পুলিশ নিয়ে সেখানে চলে আসেন, কিন্তু সিয়াং তাকে বলেন, মা তুমি কি ঠিক আছো? তখন তার মা বলেন, আমি তো ঠিক আছি, কিন্তু তুমি এত চিন্তিত কেন? তখন সিয়াং বলে, নিউজে দেখাচ্ছে আপনার গাড়িটি নাকি অ্যাক্সিডেন্ট করেছে, কিন্তু আপনি তো গাড়ির মধ্যে নেই, তাহলে সে গাড়ির মধ্যে কে রয়েছে? তখন তার মা বলেন, তোমার বাবা তো তোমাকে বাঁচানোর জন্য এখানে আসছিল। তারপরে সিনটি চেঞ্জ হয়ে হসপিটালে দেখানো হয়, যেখানে সকলে বাইরে অপেক্ষা করছিল এবং ভিতরে ডাক্তার জির অপারেশন করছিলেন। তারপর ডাক্তার বার হয়ে জির মাকে বলেন, দেখুন অ্যাক্সিডেন্টের ফলে জি অনেক গুরুতর আহত এবং তার ব্রেনটি আর আগের মতো কাজ করছে না, সে এখন কোমায় চলে গেছে। কিন্তু ডাক্তার বলেন যে এর কোনো চিকিৎসা তো এখন আমাদের কাছে নেই, কিন্তু জি কোমায় গেলেও তার শরীরে সে অনেক পেন অনুভব করতে পারছে, এই নরক যন্ত্রণা থেকে তো জি এর মৃত্যুই ভালো। যে কথা শোনার পর সকলের চোখ দিয়ে তখন জল বেরিয়ে আসে। তারপর এক সপ্তাহ কেটে যায়, কিন্তু মিস্টার জি তার চোখ খুলছিল না। তাই হঠাৎ একদিন তার মেয়ে তার কাছে যায় এবং তাকে বলেন, বাবা জানেন আমি আপনাকে কত মিস করেছি, কিন্তু আজ আপনি কেন আমার থেকে দূরে? আমি না হয় মাকে পাওয়ার জন্য আপনাকে হেট করেছিলাম, কিন্তু আপনাকে এতটা দূরে সরাতে চাইনি। তারপর সে তার বাবার পাশে গিয়ে শুয়ে পড়ে। ঠিক সেই টাইমে তার মাও চলে আসেন, তার মেয়েকে এরকম কান্না করতে দেখে তিনিও তার স্বামীর পাশে গিয়ে শুয়ে পড়েন। তারপরে ডাক্তার জির মায়ের সাথে সেখানে চলে আসেন এবং জির মা তাদের বলেন, তোমরা সবাই সরে যাও, আমি পেপারের মধ্যে সাইন করে দিয়েছি। অ্যানান বলেন, আপনি কেন সাইন করতে গেলেন? আমরা তো কেউ চাই না যে জি কোথাও চলে যাক। কিন্তু ডাক্তার জি এর মুখে অক্সিজেনটি খুলে দেন। তখন অ্যানান তার স্বামী জিকে বলেন, আপনি এরকম করে কি আমাদের কাছ থেকে চলে যেতে পারেন? আপনি কি আমার সাথে থাকতে চান না? আপনি কি এরকম করে শুয়ে থাকবেন? কিন্তু হঠাৎ করে জি তার চোখলে বলে, না না আমি তো তোমার সাথে থাকবো আমার ইয়ং বউ। তারপর জি উঠে বসে পড়ে। এটা দেখলে সবাই সেখানে খুশি হয়ে পড়ে। তারপর আবার 1 মাস পরে দেখানো হয়, যেখানে শিয়াং তার ঠাকুমাকে বলছে, ঠাকুমা মা বাবা কোথায় গেছেন? তার ঠাকুমা বলেন, তোমার মা বাবা তো এখন হানিমুনে গেছেন। যেটা শোনার পর শিয়াং অনেক রেগে যায়, বলে আমাকে ছেড়ে মা একা একা চলে গেছে, কারণ সে এখনো তার মাকে নিজের কাছে রাখতে চেয়েছিল। অন্যদিকে মিস্টার জিকে দেখানো হয় যে বাথরুমে ফ্রেশ হয়ে অ্যানানের কাছে চলে যায় এবং যাওয়ার পর অ্যানানকে বলে, দেখো অ্যানান আমি একদম ফিট হয়ে তোমার কাছে চলে এসেছি। কিন্তু অ্যানান তার কাঁটি ধরে বলে, দেখো তুমি কিন্তু আমার কাছে নির্বাহই থাকবে, তোমার বয়স যতই 40 হোক আর আমার বয়স যতই 18 হোক। তখন মিস্টার জি বলেন, হ্যাঁ গো আমার সুন্দরী বউ, তুমি যা বলবে আমি তাই করব। আর বন্ধুরা এখানে আমাদের ড্রামাটি শেষ হয়ে যায়। যদি আপনাদের ড্রামাটি ভালো লেগে থাকে তো আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করবেন। ততক্ষণের জন্য টাটা বাই বাই।